আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমি পাঠ করছিলাম আর আপনারা শ্রবণ করছিলেন। যাই হোক, আমি দুঃখিত। আমার অনেক সময় কথাবার্তার মাঝখানে জড়তা চলে আসে, কিংবা আপনার জড়তা ছাড়াও অনেক সময় এলোমেলো কথাবার্তা চলে আসে। হয়তো এখনও কথা বলাটা ওই রকমভাবে শিখতে পারি নাই, যার জন্য আমি দুঃখিত ও ক্ষমা প্রার্থী। তবুও আমি চেষ্টা করে যাচ্ছি। এই বইটি আমি মোটামুটি শেষ করার উদ্যোগ নিয়েছি, দেখা যাক কতটুকু পারি। আজকে আমরা দেখব মোটামুটি 14তম পর্ব হয়তো হতে যাচ্ছে, বা 15তম। এই পর্বটাতে আমরা দেখব যে আসলে একটা শিশুর বুদ্ধির বিকাশ বা তার বোধের বিকাশ, কিংবা তার শিশুর নৈতিক বিকাশ, কিংবা তার পরিবারের সাথে তার সম্পর্ক কিভাবে গড়ে ওঠে, এই ব্যাপারগুলোই আজকে আমি পাঠ করার চেষ্টা করব, এবং হয়তো আপনারা শ্রবণ করার চেষ্টা করবেন। যাই হোক, আমি জানি না কতটুকু আপনাদের মনোযোগ ধরে রাখতে পারি বা আপনাদের কতটুকু আমি আকর্ষণ করতে পারি আমার পাঠের মাধ্যমে, তবুও আমি চেষ্টা করে যাচ্ছি। তবে অনেকেই আপনারা যারা কীরকম উপভোগ করছেন যদি একটু কমেন্টে জানাতেন, তাহলে আসলে আমি নিজে ব্যক্তিগতভাবে খুব উপকৃত হতাম। যাই হোক, আমরা পাঠে ফিরে আসি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশু পরিবেশের যেসব বস্তুর সংস্পর্শে আসে তাদের বুঝতে পারে না। আমি দুঃখিত, লাইনটি আবার পড়ছি। ভূমিষ্ঠ হওয়ার পর থেকে শিশু পরিবেশের সেসব বস্তুর সংস্পর্শে আসে যাদের বুঝতে পারে না। শিক্ষা ও পরিণমনের মাধ্যমে অর্থ বোঝার ক্ষমতা অবশ্যই অর্জন করতে হবে। বুদ্ধির বিকাশ ও অতীত অভিজ্ঞতার উপর ভিত্তি করে শিশুরা বস্তুর অর্থ অনুধাবন করে। নতুন নতুন অর্থ বুঝতে পারার ফলে অর্জিত অভিজ্ঞতাকে নতুনভাবে উপলব্ধি করে বস্তু, ব্যক্তি ও পরিস্থিতির অর্থ আবিষ্কারের মধ্য দিয়ে নতুন নতুন ধারণার জন্ম হয়। অপরিচিত ব্যক্তি ও বস্তু যেভাবে শিশুর মনে ভীতির উদ্রেক করে, ঠিক সেভাবেই চারপাশে পরিচিত ব্যক্তি বা বস্তুর উপস্থিতিতে তারা খুশি হয়। প্রথম অবস্থায় শিশুরা পরিবেশের কোনো একটি বিশেষ অংশের প্রতি মনোনিবেশ না করে বিরাজমান সম্পর্ক অনুধাবনপূর্বক এ জাতীয় প্রতিক্রিয়া থেকে মনে হয় যে কচি শিশু পরিবেশের সব কিছু এক জাতীয় বস্তু বলে মনে করে। এই বিষয়টি সমর্থনে পূর্বে উল্লেখ করা হয়েছে যে শিশুদের বিভিন্ন ধরনের আবেগ নিয়ন্ত্রণ করা সম্ভব। ওয়াটসন তার বিখ্যাত পরীক্ষণে লক্ষ্য করেন যে শিশুর সামনে কয়েকবার সাদা খরগোশ উপস্থাপনের সময় তীব্র একটি শব্দ করা হলে খরগোশ সম্পর্কে শিশুর মনে ভীতির সঞ্চার করা সম্ভব। গবেষণার পরবর্তী পর্যায়ে ওয়াটসন লক্ষ্য করেন যে শিশু পরীক্ষণ পাত্রটি যে কোনো সাধ্য প্রাণী দেখলেই ভয় পেত। এ থেকে বোঝা যায় যে এ বয়সে শিশুকে সাপেক্ষীকরণ প্রক্রিয়ায় আবেগাভিভূত করা অত্যন্ত সহজ। ইন্দ্রিয়ের সাহায্যে চারপাশের বস্তুকে আবিষ্কার করার মধ্য দিয়ে শিশুরা পরিবেশ সম্পর্কে সচেতন হয়। যে কোনো জিনিস শিশুর দৃষ্টিগোচর হলে সেটি তাকিয়ে দেখে চুপ হয়ে যায়, সেটিকে স্পর্শ করে ঘ্রাণ নিতে চেষ্টা করে ও আস্বাদ গ্রহণে তৎপর হয়। পরে পেশি সমন্বয় ক্ষমতা বৃদ্ধি হয়, নাগালের মধ্যে অবস্থিত বস্তুসমূহ নাড়াচাড়া করে ভালোভাবে বুঝতে চেষ্টা করে। এভাবে নাড়াচাড়া করার সময় শিশু মনোনিবেশ সহকারে নিরীক্ষণ করতে পারে বলে বস্তুটির স্বরূপ বা বৈশিষ্ট্য উদ্ঘাটন করতে পারে। 6 মাস বয়সে নূতন ও অপরিচিত বস্তুর উপস্থিতি শিশুদের উদ্ভাবনী ক্ষমতা খর্ব করতে পারে, কিন্তু 1 বছর পূর্ণ হলে সব কিছু ধরতে শিখলে নূতন ও অপরিচিত বস্তু ও পরিস্থিতির অর্থ হৃদয়ঙ্গম করতে পারে। এরকম মানসিক ক্ষমতাকে পিয়াজে বুদ্ধি, এখানে কিন্তু পিয়াজে বলতে এই সাধারণ পিয়াজ না, মানে এটা একজনের নাম। এই মানসিক ক্ষমতাকে পিয়াজে বুদ্ধি বিকাশের ইন্দ্রিয় পেশি সঞ্চালন পর্যায় বা সেন্সরি মোটর স্টেজ নামে আখ্যায়িত করেছেন। এই পর্যায়টি জন্ম সময় থেকে 2 বা 3 বছর পর্যন্ত স্থায়ী হয়ে থাকে। 2 বছরের শেষ পর্যায়ে শিশুরা কে, কি ও কেন ইত্যাদি শব্দে বাক্যে প্রয়োগ করতে সক্ষম। এ বয়সে একটি জিনিসের বিশদ বিবরণ বা ব্যাখ্যা শিশুরা পুরোপুরি বুঝতে না পারলেও ইন্দ্রিয় পেশি সঞ্চালন পর্যায়ে বস্তুর অর্থ আবিষ্কার করে সে অভিজ্ঞতার আলোকে হাতমুখ নাড়িয়ে অন্য কিছু বললে তার অর্থ বুঝতে পারে। উন্নত মানের কঠিন শব্দ ব্যবহার করতে না শিখলেও 2 বছরের শিশু অর্থ আবিষ্কারের সহজ পদ্ধতি ছাড়তে চায় না। 2 বছর পার হলে উদ্দীপনার সাদৃশ্য দেখে শিশুরা কোনো পরিস্থিতি সম্পর্কে সাধারণ মতামত ব্যক্ত করতে পারে। অবশ্য সীমিত জ্ঞান বা অভিজ্ঞতার জন্য জীবন্ত ও জড়বস্তুর মধ্যে সঠিকভাবে পার্থক্য করা তাদের পক্ষে কষ্টসাধ্য। ফলে শিশুরা মনে করে যে বস্তু মাত্রই জীবন্ত, অর্থাৎ জড়বস্তুর মধ্যেও প্রাণ আছে। প্রাক-শৈশবের ধারণার বিকাশ। দৈনন্দিন জীবনে অভিযোজনের প্রয়োজনীয় ধারণা বা কনসেপ্ট শিশুর খুব প্রাথমিকভাবে শেখে। শৈশব ও তরুণ বয়সে সামাজিক পরিধি বিস্তৃতি লাভ করায় অর্জিত ধারণার নূতন অর্থ অনুধাবন করতে শেখে। ধারণার সাথে সম্পর্কিত আবেগানুভূতি এ বয়সে ধারণা বিকাশে বিশেষভাবে সাহায্য করে।
গবেষণায় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এ বয়সী শিশুদের উল্লেখযোগ্য ধারণাগুলোর বর্ণনা করা হলো। স্থান বিষয়ক ধারণা। 2 বছর বয়সে 20 ইঞ্চি অথবা আরও বেশি দূরে অবস্থিত জিনিসের কাছে শিশু যেতে চায় না। এ থেকে প্রমাণিত হয় যে শিশুরা দূরত্ব বুঝতে পারে। ওজন বিষয়ক ধারণা। এ বয়সে শিশুরা সঠিকভাবে ওজন বুঝতে পারে না, ছোট জিনিসকে হালকা ও বড় জিনিসকে ভারী মনে করে। সাময়িক বিষয়ক ধারণা। খেতে কতটুকু সময় লাগলো অথবা কতটুকু সময় পার হলো এই জাতীয় ধারণা 2 বছর বয়স্ক শিশুদের মধ্যে দেখা যায় না। যখন তাদের দৈনন্দিন জীবনযাত্রা নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকে, কেবল কখনোই তারা বিকেল অথবা রাত্রি থেকে সকালবেলাকে ভিন্নভাবে বুঝতে পারে। মানে যখন তাদের দৈনন্দিন জীবনমাত্রা নির্দিষ্ট নিয়মে আবদ্ধ থাকে, কেবল তখনই তারা বিকেল থেকে রাত্রি অথবা রাত্রি থেকে সকালবেলাকে ভিন্নভাবে বুঝতে পারে। নিজ সম্পর্কে ধারণা। আয়নায় নিজেদের চেহারা দেখে ও শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করে শিশুরা দেহ সম্পর্কে ধারণা গঠন করে। এভাবে প্রথমে নিজ সম্পর্কে ধারণা গড়ে ওঠে। শিশুর জীবনে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা তার সম্পর্কে কী ভাবছে তার উপর ভিত্তি করেও আত্মধারণা গড়ে ওঠে। প্রাক শৈশব পর্যায়ে অতিক্রম করার আগেই শিশুরা নিজেদের ছেলে অথবা মেয়ে হিসেবে বুঝতে শেখে। ছেলে মেয়ের লিঙ্গ নির্ধারিত ভূমিকা বিষয়ক ধারণা। প্রাক শৈশবকালের শেষে অধিকাংশ শিশু ছেলে অথবা মেয়ে হিসেবে কী কী কাজ করতে হবে তা ভালোভাবে বুঝতে পারে। ছেলে অথবা মেয়ে কী রকম দেখতে এবং নিজে সেরকম দেখতে কিনা সে সম্বন্ধে সজাগ থাকে। এখানে সামাজিক আচরণ বিষয়ক ধারণাও উল্লেখযোগ্য। অন্যের সাথে সম্পর্ক বিষয়ক ধারণা 8 মাস বয়সেই অর্জন করে। বয়স্ক ব্যক্তি রাগ করলে অথবা খুশি হলে শিশুরা সেই অনুযায়ী প্রতিক্রিয়া করে। তাদের চেহারায় তা ফুটে ওঠে। তবে আবেগগুলোর সঠিক অর্থ যে শিশু 2 বছর পূর্ণ হলেও সে ভালোভাবে বুঝতে পারে না, তা অনেক প্রমাণ পাওয়া যায়। সৌন্দর্য বিষয়ক ধারণা। 6 থেকে 24 মাসের মধ্যে শিশুরা বিভিন্ন রঙের মধ্যে পার্থক্য বুঝতে পারে। আরও দেখা যায় যে তারা সুন্দর কিছু দেখলে তার বর্ণনা দিতে চেষ্টা করে। নির্দিষ্ট কোনো সুরের গান শুনতে বেশ পছন্দ করে। কৌতুক বিষয়ক ধারণা। 4 মাসে গলার স্বর অথবা অর্থহীন শব্দের পুনরাবৃত্তিকে কৌতুক মনে করে। এর ফলে দুধ খাবার সময়ে মুখে বুড়বুড়ি তোলা অথবা স্নান করার সময় পানি ছিটানো তাদের উপভোগের বিষয়। 6 মাস বয়সে হাত থেকে কিছু মাটিতে ফেলে খুব মজা পায়। 1 বছর বয়সে বিভিন্ন ধরনের মুখভঙ্গি করতে পছন্দ করে। 2 বছর বয়সে কোনো চমকপ্রদ কাজ, যেমন সরু ফোকরের মধ্যে শরীরকে ঢোকানো, এরকম করে নিজেই হাসে। শিশুর নৈতিক বিকাশ। বিকাশ মনোবিজ্ঞানীদের মতে মূল্যবোধ ও বিবেকের মাপকাঠিতে 2 বছরের শিশুর আচরণ মূল্যায়ন করা যাবে না। অতএব তাদের নীতিপরায়ণ বা দুর্নীতিপরায়ণ শিশু আচরণ নৈতিক আদর্শ দ্বারা পরিচালিত না হওয়ায় নৈতিকহীন ব্যক্তি হিসাবে স্বীকৃতি দেওয়া যেতে পারে। ধীরে ধীরে মা বাবা ও আরও পরে শিক্ষক মণ্ডলী ও সঙ্গী সাথীর কাছ থেকে চরিত্র গঠনকারী নীতিমালা বলতে কী বোঝায় তা বুঝতে শেখে ও অনুসরণ করতে চেষ্টা করে। নৈতিক আদর্শ সমৃদ্ধ আচরণ শিখতে দীর্ঘ সময়ের প্রয়োজন। অবশ্য এই আচরণের সূত্রপাত হয় 2 বছর বয়সে এবং তারই অনুসরণে কালক্রমে শিশুরা নিজ নিজ নীতিমালা গড়ে তোলে ও সে অনুযায়ী নিজেকে পরিচালনা করতে সচেষ্ট হয়। অপরিণত বুদ্ধির কারণে একটি কাজ অন্যের ক্ষতিসাধন বা মঙ্গল বয়ে আনছে কিনা তা বিবেচনা করার পরিবর্তে কাজটি তাকে আনন্দ দিচ্ছে অথবা আনন্দ দিচ্ছে কিনা বা আনন্দ দিচ্ছে না সে অনুযায়ী কাজের ফলাফল নির্ণয় করে। অতএব একটি কাজ এ বয়সে শিশুদের কাছে অবৈধ বিবেচিত হয় যখন সেটি তাদের মনে আনন্দের সঞ্চার করতে ব্যর্থ হয়। সঠিক বা ভুল এরকম নির্দিষ্ট আদর্শ সম্পর্কে অনভিজ্ঞ শিশুর মনে সে কারণে অনুশোচনা বা গ্লানির সঞ্চার হয় না। ব্যক্তিগত সম্পত্তির অধিকার বলতে কী বোঝায় এরা তা জানে না, সে কারণে অন্যের জিনিস নিলে কোনো অনুশোচনার উদ্রেক হয় না। পিয়াজের মতবাদ অনুযায়ী 2 বছরের শিশুর নৈতিকতা বিকাশের যে প্রাথমিক পর্যায়ে অবস্থান করে তাকে বাধ্যতাপ্রসূত নৈতিকতা বা মোরালিটি বাই কনস্ট্রেইন্ট বলা যায়। নৈতিকতা বিকাশের 3টি পর্যায়ের এটি অন্যতম। এরকম নৈতিকতা বোধ 7-8 বছর বয়স পর্যন্ত স্থায়ী হয়। এই পর্যায়ের বৈশিষ্ট্য হচ্ছে যে যুক্তি অথবা বিবেচনা ছাড়াই স্বতঃপ্রবৃত্ত হয়ে নিয়মকানুন অনুসরণ। প্রাক শৈশবকালে নিয়মানুবর্তিতার ভূমিকা। নিয়মানুবর্তিতা শেখানোর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিশু যে দলের সভ্য সে দলের কাছে গ্রহণযোগ্য বা স্বীকৃত ন্যায় অন্যায় বোধে শিশুকে দীক্ষিত করা এবং শিশু সে আদর্শে উদ্বুদ্ধ হয়ে যথাযথ প্রতিক্রিয়া করছে কিনা তা লক্ষ্য করা। প্রথম দিকে অভিভাবক মণ্ডলী বাইরে থেকে ছোট শিশুদের আচরণ নিয়ন্ত্রণ করেন। পরে শিশুরা নিজ আচরণ পরিচালনার দায়িত্ব নিতে শিখলে আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা অনুযায়ী শৃঙ্খলা মেনে চলতে পারে। অনভিজ্ঞ শিশুদের অবশ্যই গৃহের অভ্যন্তরে ও বাইরে পরিস্থিতির চাহিদা অনুযায়ী সঠিক আচরণ করার কৌশল অর্জন করতে হবে। যে কোনো ব্যক্তি শিশুর দায়িত্বে নিযুক্ত থাকুন না কেন, অবৈধ আচরণকে তিনি অন্যায় বলে শনাক্ত করবেন।
নয়তো শিশুরা সঠিক আচরণ কাকে বলে বুঝতে শিখবে না। প্রাক শৈশবে শিশুদের মধ্যে প্রবল কৌতূহল প্রবণতা ও বিরুদ্ধাচরণের আধিক্য দেখা যায়। সেই কারণে 1 বছরের শিশুর চেয়ে এদের বশে আনা খুব কঠিন। এ বয়সে কঠোর নিয়মানুবর্তিতার বিধান অর্থাৎ অন্যায় আচরণের জন্য শাস্তির ব্যবস্থা করা হলে বিরক্তিকর প্রতিক্রিয়া করার প্রবণতা কমে আসবে সত্যি, কিন্তু এতে শিশুসুলভ স্বাভাবিক অনুসন্ধিৎসা ও স্বাভাবিক বিরুদ্ধাচরণ প্রবণতা বাধাপ্রাপ্ত হবে। অন্যায় আচরণের জন্য শাস্তির ব্যবস্থা করার আগে জানতে হবে যে শিশু ন্যায় অন্যায় শব্দগুলোর অর্থ বোঝে কিনা। ন্যায় অন্যায় শব্দগুলোর অর্থ তারা তাৎক্ষণিকভাবে অনুধাবন করতে পারে না। অতএব শাসন অথবা শিক্ষা দেওয়ার সময় প্রথমে কোনটি ন্যায় কোনটি অন্যায় তা শেখাতে হবে। ভুল করলে যে শাস্তি দেওয়া উচিত সে বিষয়টির উপর তেমন গুরুত্ব না দিয়ে সঠিক আচরণ করা মাত্রই প্রশংসা বা স্বীকৃতি দান করা ও আদর সোহাগ অর্থাৎ পুরস্কৃত করার উপর জোর দেওয়া উচিত। তবে তার অর্থ এ নয় যে শাস্তি একেবারেই দেওয়া যাবে না। শাস্তিকে শিক্ষণ পদ্ধতি হিসাবে ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, গর্হিত অন্যায় করলে শিশুর হাতের তালুতে চর মেরে শাস্তি দেওয়া যায়। এতে শিশু বুঝতে শিখবে যে কাজটি অন্যায় বা ভুল হয়েছে এবং পুনরায় সেটি করা যাবে না। মানে কত সুন্দর একটা শাস্তি! দেখুন, শাস্তিকে শিক্ষণ পদ্ধতি হিসেবে ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, গর্হিত অন্যায় করলে মানে একটু বড়সড় অন্যায় করলে শিশুর হাতের তালুতে চর মেরে শাস্তি দেওয়া যায়। এতে শিশু বুঝতে শিখবে যে কাজটি অন্যায় বা ভুল হয়েছে এবং পুনরায় সেটি করা যাবে না। অনেক মা বাবা মনে করেন যে প্রাক শৈশবে যেহেতু শিশু প্রশংসা সূচক শব্দের অর্থ বোঝে না, অতএব ভালো কাজ করলেও তুমি ঠিক করেছো বলেন না। একথা সত্যি যে প্রশংসাসূচক প্রতিটি শব্দের অর্থ এই বয়সে খুব অল্প সংখ্যক শিশু অনুধাবন করতে সক্ষম, কিন্তু প্রশংসা করার সময় কারো মুখের অভিব্যক্তি সব শিশুই বুঝতে পারে। কারণ নিন্দাজ্ঞাপক অভিব্যক্তি ও প্রশংসাবাচক অভিব্যক্তির মধ্যে পার্থক্য রয়েছে। ফলে কাজের প্রতিদান হিসেবে প্রশংসাসূচক অভিব্যক্তি শিশুদের পুনরায় সেই কাজটি করার অনুপ্রেরণা যোগায়। ছেলেমেয়ের লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালন। শিশুদের জীবনে লিঙ্গ নির্ধারিত ও সমাজ স্বীকৃত ভূমিকা পালন জন্মলগ্ন থেকে শুরু হয় বলা চলে। আমেরিকায় সদ্য ভূমিষ্ঠ সন্তান ছেলে না মেয়ে তার কম্বল অথবা গায়ে জড়ানো চাদরের রং দেখে খুব সহজেই বোঝা যায়। নবজাতককে যারা দেখতে আসেন তাদের কাছে পরিবারের সদস্যরা শিশুটিকে কন্যা অথবা পুত্র হিসেবে পরিচিত করান। 1 বছর পূর্ণ হওয়ার অনেক আগে থেকেই লিঙ্গ নির্ধারিত ভূমিকার স্বীকৃতিস্বরূপ ঘরদোর সাজান ও পোশাক পরিচ্ছদে পার্থক্য বিরাজ করে। যেমন ছেলেদের জন্য রম্পার ও মেয়েদের জন্য ফ্রক তৈরি করা হয়। এরপরে রয়েছে খেলনার সামগ্রী নির্বাচন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে শিশুর প্রতি মা বাবা ও অন্যান্য নিকট আত্মীয় স্বজনের প্রতিক্রিয়ার মধ্যে পার্থক্য। উদাহরণস্বরূপ, যদি সন্তানটি কন্যা হয় তবে 2য় বছরে পরনির্ভরশীলতা প্রদর্শন করলে সকলেই খুশি হবে ও তাকে উৎসাহিত করবে, কিন্তু পুত্র সন্তানের পক্ষে পরমুখাপেক্ষিতা প্রদর্শন করলে তেমনভাবে স্বীকৃতি অর্জন করবে না। কিশোর ও তরুণদের বেলায় যেমন দেখা যায় কিশোর ও তরুণদের বেলায় যেমন দেখা যায় ঠিক একইভাবে 2 বছরের শিশুদের কাছেও আশা করা হয় যে তারা ছেলেদের উপযুক্ত আচরণ করুক। মেয়েদের উপর এরকম চাপ কম থাকে। কখনো কখনো দেখা যায় যে মা বাবা মেয়ে সন্তানকে ছেলের পোশাক পরাচ্ছেন এই কারণে যে মেয়েটি ছেলেদের মতো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, কিন্তু কখনোই তারা ছেলেকে মেয়ের ফ্রক পরাবেন না। একইভাবে ইঞ্জিন, মোটরগাড়ি ইত্যাদি খেলনা নিয়ে কন্যাকে খেলতে দিলেও এসব সামগ্রী সাধারণত ছেলেদের খেলার সামগ্রী হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে মেয়েলি খেলনা যেমন পুতুল অথবা পুতুলের পোশাক, খাট পালঙ্ক ইত্যাদি কখনোই ছেলেদের কিনে দেওয়া হয় না। আরও দেখা যায় 2 বছরের পুত্র সন্তানকে গল্প শোনানোর সময় এমন গল্প নির্বাচন করা হয় যেখানে পুরুষ চরিত্র বা বীরত্বের ঘটনা বর্ণনা করা হয়েছে, কিন্তু কন্যা সন্তানের জন্য গল্প নির্বাচনের সময় তেমন কোনো সতর্কতা অবলম্বন করা হয় না। বড় হলে শিশুদের যখন শিশু পরিচর্যা কেন্দ্র অথবা নার্সারিতে পাঠানো হয় তখন গৃহে লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালনের অভিজ্ঞতা সেখানকার শিক্ষক ও অন্যান্য পরিচর্যাকারীর সান্নিধ্যে আরও শক্তিশালী হয়। ফলে শৈশবে পদার্পণ করলে সমাজ স্বীকৃত লিঙ্গ নির্ধারিত আচরণ সম্পর্কে শিশুদের কোনো ধারণা না থাকলেও 2 বছর বয়সে প্রতিষ্ঠিত অভিজ্ঞতার প্রেক্ষিতে এরা ছেলে বা মেয়ের উপযুক্ত আচরণ করে। লিঙ্গ নির্ধারিত ভূমিকা পালনের উদ্দেশ্য কী সে সম্পর্কে কোনো ধারণা না দিয়েই বিশেষ বিশেষ আচরণ শিখতে উৎসাহিত করা হয়। সে কারণে ছেলে অথবা মেয়ে কখনো কখনো যথার্থ আচরণ করতে পারে, আবার কখনো কখনো এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়। পারিবারিক সম্পর্ক। শিশুর জীবনে প্রথম পরিবেশ হচ্ছে গৃহ। গৃহের সংকীর্ণ পরিবেশে মা বাবা, ভাই বোন ও অন্যান্য আত্মীয় পরিজনের সাথে শিশুর যে সম্পর্ক গড়ে উঠবে ও তাদের প্রতি যে মনোভাব পোষণ করবে, পরবর্তী জীবনে গৃহের গণ্ডির বাইরে অন্যান্যদের প্রতিও তারা সেরকম মনোভাব পোষণ করবে।
আচরণ ধারার পরিবর্তন হয় সত্যি, কিন্তু পারিবারিক পরিবেশে গড়ে ওঠা আচরণের মূল ধারাটির কোনো পরিবর্তন হয় না বললেই চলে। সেই কারণে প্রথম জীবনের পারিবারিক সম্পর্ক এত গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের উপর যেসব গবেষণা করা হয়েছে তা থেকে জানা যায় যে শিশুর সার্বিক বিকাশের ক্ষেত্রে পারিবারিক সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে উল্লেখ্য যে অন্যান্য বয়সের চেয়ে প্রাক শৈশব জুড়ে সর্বসময় মা বাবা ভাই বোনের সাথে শিশুর সম্পর্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ। পারিবারিক সম্পর্কের গুরুত্ব অনুধাবনের উদ্দেশ্যে এ বিষয় সম্পর্কে পরিচালিত 3 শ্রেণীর গবেষণাভিত্তিক তথ্য এখানে উল্লেখ করা হলো। আবেগমূলক বঞ্চনা। প্রথম শ্রেণীর গবেষণায় জীবনের সূচনায় স্নেহ ভালোবাসার ক্ষতিকর ফলাফল বর্ণনা করা হয়েছে। প্রাপ্ত ফলাফলে জানা যায় যে প্রতিষ্ঠানে প্রতিপালিত ছোট শিশুরা কারুর প্রতি স্নেহ প্রদর্শন করা অথবা কারু কাছ থেকে স্নেহ লাভের ইচ্ছা প্রকাশের সুযোগ পায় না। এসব ছোট শিশু সাধারণত শান্ত ও নিষ্ক্রিয় হয়। কেউ হাসলে বা আদর করলে তাতে সাড়া দেয় না। আরও দেখা গিয়েছে যে এসব শিশু ভীষণ মেজাজি হয়। এরকম আচরণ থেকে মনে হয় যে অন্যের মনোযোগ আকর্ষণ করতে চাচ্ছে। মোট কথা, গবেষকদের মতে এসব শিশুকে সাধারণত অসুখী মনে হয়। এও জানা যায় যে যেসব শিশু মা বাবার কাঙ্ক্ষিত নয়, মা বাবা সেসব সন্তানকে হয় পরিত্যাগ করেন নয়তো অবহেলা করেন, অথবা যেসব শিশু মা বাবার প্রত্যাশা পূর্ণ করতে ব্যর্থ হয়েছে তারাও প্রতিষ্ঠানে প্রতিপালিত শিশুদের মতো মানসিক বঞ্চনার শিকার। এদের ব্যক্তিত্ব ও আচরণ বৈশিষ্ট্য ক্ষতিগ্রস্ত হচ্ছে পারিপার্শ্বিকতার কারণে নয়, বরং যত্ন ও পরিচর্যার ধরন সেজন্য দায়ী। বস্তুত মায়ের উপেক্ষা বা অবহেলার ক্ষতিকর প্রভাব পড়ে ব্যক্তিত্ব ও আচরণের উপর। 2. স্নেহের আসক্তি বা অ্যাটাচমেন্ট। তৃতীয় শ্রেণীর গবেষণায় স্নেহপূর্ণ ও স্নেহহীন সম্পর্ক কিভাবে শিশুর বিকাশকে প্রভাবিত করে তা দেখানো হয়েছে। ইংরেজি ভাষায় অ্যাটাচমেন্ট বিহেভিয়ার বললে মা অথবা মাতৃস্থানীয় কোনো ব্যক্তির সাথে শিশুর ঘনিষ্ঠ, আন্তরিক ও সন্তোষজনক সম্পর্ক নির্দেশ করে। 9 মাস থেকে 1 বছর পর্যন্ত সব শিশুদের জন্য একজন ব্যক্তির সার্বক্ষণিক যত্ন ও পরিচর্যার প্রয়োজন। মা অথবা মাতৃস্থানীয় একজন ব্যক্তি সাধারণত শিশুর যাবতীয় চাহিদা মিটিয়ে থাকে। এরকম যত্নের মাধ্যমে শিশুরা যে শুধু নিরাপত্তা বোধ করে তা নয়, তারা এও বুঝে যে কীভাবে একজন ব্যক্তির সাথে নিবিড় সম্পর্ক স্থাপন করার মধ্য দিয়ে পরিতৃপ্তি অর্জন করা সম্ভব। এরকম আত্মতুষ্টির পরিপ্রেক্ষিতে বয়োবৃদ্ধির ধারায় সমবয়স্ক সঙ্গীদের সাথে প্রতিষ্ঠা ও মা অথবা মাতৃস্থানীয় ব্যক্তি ছাড়া পরিবারের অন্যান্য সদস্য ও প্রতিবেশীদের সাথে স্বতঃপ্রণোদিতভাবে বন্ধুসুলভ সম্পর্ক প্রতিষ্ঠা করতে শিশুরা আগ্রহী হয়। বিভিন্ন আকৃতির পরিবার। তৃতীয় শ্রেণীভুক্ত গবেষণায় রয়েছে শিশুর প্রাথমিক জীবন বিকাশের উপর পরিবারের সদস্য সংখ্যার প্রভাব বিষয়ক তথ্যাবলী। বড় পরিবারে সাধারণত একাধিক সন্তান ভূমিষ্ঠ হওয়ার মধ্যবর্তী বিরতি সংক্ষিপ্ত হয়। এ জাতীয় পরিবারে মা অধিকাংশ সময় সাংসারিক কাজে ব্যস্ত থাকায় সন্তান-সন্ততির সাথে ঘনিষ্ঠ যোগাযোগের অভাব দেখা যায়। সে কারণে ছোট শিশুরা মায়ের সাহচর্য তেমন উপভোগ করতে পারে না। এরকম ছোট শিশুরা মাকে নিবিড়ভাবে ভালোবাসতে পারে না, আবার মাও সন্তানকে যথেষ্ট নাড়াচাড়া করা অথবা যথেষ্ট মনোযোগ দিতে পারেন না। মায়ের মনোযোগ ও যত্নের অভাবে এসব শিশু নিষ্ক্রিয় হয়ে পড়ে ও তাদের কর্মচাঞ্চল্য হ্রাস পায় বলে গবেষকদের ধারণা। প্রাক শৈশব পর্যায়ে মা বাবার সাথে শিশুর ঘনিষ্ঠ সম্পর্কের তাৎপর্য উপরে লিখিত তথ্যে প্রাধান্য পেয়েছে সত্যি, কিন্তু বড় হয়ে ওঠার সাথে সাথে অর্থনৈতিক চাহিদা অথবা স্বাধীন জীবনযাপনের আকাঙ্ক্ষিত প্রাধান্য হেতু মা বাবার সাথে সন্তান-সন্ততির সুসম্পর্কের অবনতি সূচিত হলে প্রাথমিক জীবনের সেই মানসিক তৃপ্তি শিথিল সম্পর্কজনিত ক্ষতিপূরণের জন্য যথেষ্ট কিনা উক্ত তথ্যাদিতে তার কোনো সদুত্তর খুঁজে পাওয়া যায় না। একথা সত্যি যে মনোভাব, আচরণধারা ও ব্যক্তিত্বের ভিত্তি 2 বছর বয়সে প্রতিষ্ঠিত হয়, তবুও দেখা যায় যে শিশুর জীবনের শৈশব ও তৎপরবর্তী বয়সের অভিজ্ঞতা 2 বছর বয়সে মোটামুটিভাবে প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব গুণাবলীর স্বরূপ পরিবর্তন অথবা পুনর্বিন্যাস সাধন করতে পারে। পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন। জীবনে পারিবারিক সম্পর্কের রূপ সবসময় একরকম থাকে না। কখনো আকস্মিকভাবে, আবার কখনো অজ্ঞাতসারে পরিবর্তন সাধিত হয়। কখনো কখনো এরকম পরিবর্তন ব্যক্তি জীবনে মঙ্গল বয়ে আনে, আবার কখনো বা সম্পর্কের অবনতি অমঙ্গল সাধন করে। অনেক কারণে পারিবারিক সম্পর্কের রূপ পরিবর্তন হতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে ব্যক্তি নিজেই বদলে যাওয়ার কারণে সম্পর্কের ক্ষেত্রে পরিবর্তন সূচিত হয়। জনৈক মনোবিজ্ঞানী প্রাথমিক জীবনে মা শিশুর সম্পর্ক পরিবর্তন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলেছেন যে আতুরে শিশুর শারীরিক অথবা স্বভাবগত বৈশিষ্ট্য অনুযায়ী মাতৃত্বের রূপ বদলাতে পারে। অর্থাৎ শিশুর কিছু কিছু বৈশিষ্ট্য, যেমন শিশুটি স্বাস্থ্যবান কিনা, সে দৃষ্টি আকর্ষণ করতে পারে কিনা, তাকে দেখলে প্রতিবন্ধী মনে হয় কিনা, সে সব সময় শান্তশিষ্ট থাকে না, খিটখিটে স্বভাবের কিনা ইত্যাদি বিষয়গুলো মাকে কাছে টানতে পারে কিংবা মাকে দূরে সরিয়ে দিতে পারে।
সদ্যজাত শিশুর মধ্যে ত্রুটিপূর্ণ বৈশিষ্ট্য দেখা গেলে মায়ের আচরণ বা শিশুর প্রতি তার মনোভাব বদলে যেতে পারে। এও দেখা যায় যে সন্তানের শারীরিক অথবা আবেগজনিত অবস্থার জন্য মায়ের মনোভাব বা শিশুর প্রতি প্রতিক্রিয়ার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু মায়ের স্বাস্থ্যের অবনতি, স্বামী স্ত্রীর সম্পর্কের পরিবর্তন, পরিবারের সচ্ছলতা বা দৈন্য ইত্যাদির জন্য সন্তান গর্ভে থাকাকালীন এমনকি সন্তান ভূমিষ্ঠ হওয়ার বেশ কিছুদিন পরেও মায়ের শিশু পরিচর্যার প্রকৃতির পরিবর্তন হয়েছে। সাধারণত শিশুর জীবনে প্রথম 1 বছর পারিবারিক সম্পর্কের কোনো হেরফের হয় না। সকলেই ছোট শিশুকে ভালোবাসে, কথাটি যে শুধু মা বাবার ক্ষেত্রে প্রযোজ্য তা নয়, ভাই বোন, দাদা দাদি সহ অন্যান্য আত্মীয় স্বজনের বেলাও সেটি সমানভাবে প্রযোজ্য। অবশ্য প্রথম বছর অতিক্রম করার আগেই শিশুর মনে বিরক্তি, রাগ, হতাশা ও অন্যান্য অনুভূতির উদ্ভব হওয়ায় সে কিছুটা বিরুদ্ধ মনোভাবাপন্ন হয়ে যায় বলে ফলে তার প্রতি স্নেহ ভালোবাসা কিছুটাও শিথিল হয়ে পড়ে। এ জাতীয় পরিবর্তনের সাথে সাথে পরিবারের সদস্যদের সাথে শিশুর সম্পর্কের অবনতি শুরু হয়। এরকম অবনতির কয়েকটি সাধারণ কারণ নিচে উল্লেখ করা হলো। স্বপ্নের শিশু বিষয়ক ধারণা। ছোট শিশু যদি মা বাবা ভাই বোনের কাঙ্ক্ষিত চেহারার অধিকারী হয় এবং প্রত্যাশা অনুযায়ী আচরণ করে তবে অনুকূল পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। যদি তা না হয় তবে সম্পর্কের অবনতি হয়। পরমুখাপেক্ষিতার মাত্রা। প্রাক-শৈশবে অন্যের দৃষ্টি আকর্ষণকারী পরমুখাপেক্ষিতা ধীরে ধীরে কমে আসে ঠিকই, কিন্তু অন্যদিকে এ বয়সে শিশুরা ভীষণ জেদি হয় বলেও সামলানো খুব কষ্টকর হয়। অন্যের করুণা থেকে তারা বঞ্চিত। মা বাবার উদ্বেগ। মা বাবা যখন দেখেন যে অন্যান্য সন্তানদের তুলনায় শেষ সন্তানটি প্রাক-শৈশবে ভিন্নভাবে প্রতিক্রিয়া করছে, তখন মা বাবার ভূমিকায় ব্যর্থ হয়েছেন ভেবে উৎকণ্ঠিত হন। তাদের উৎকণ্ঠা শিশু বুঝতে পেরে নিজেকে উপেক্ষিত মনে করে, ফলে ক্ষুব্ধ হয়ে অতিরিক্ত কান্নাকাটি করতে পারে অথবা বিরুদ্ধাচরণ করতে পারে। শিশুর এ জাতীয় আচরণও বড়দের মনে কম করুণার উদ্রেক করে। সন্তান প্রতিপালন পদ্ধতি। শিশুরা যা কিছু করে নির্বিচারে সেসব মেনে নেওয়া অথবা সব কাজে বিধিনিষেধ আরোপ করা পালনের এই দুই ধরনের পদ্ধতি মা শিশু সম্পর্কের উপর প্রভাব বিস্তার করে। কড়া অনুশাসন পদ্ধতি প্রয়োগের মাধ্যমে অন্যায় করলে শিশুকে সাধারণত দৈহিক শাস্তি দেওয়া হয়, যা মায়ের সাথে শিশুর স্বাভাবিক সম্পর্ককে বিঘ্নিত করে। চাকরিজীবী মা। যেসব শিশুর মা বাইরে কাজ করে তখন অন্য একজন তাদের সন্তানদের রক্ষণাবেক্ষণ করে থাকে। মায়ের অনুপস্থিতিতে পরিচর্যাকারীর সাথে শিশুর স্নেহ ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত হলে মা তা সহ্য করতে পারেন না। ভালোবাসার সম্পর্ক প্রতিষ্ঠিত না হলে শিশু নিজেদের অবহেলিত ও উপেক্ষিত মনে করে। এ অনুভূতি শিশুকে বিদ্রোহী করে তোলে ও মা শিশুর সম্পর্ক সহজ হয় না। মায়ের অতিরিক্ত পরিশ্রম। যখন বড় পরিবারকে দেখাশোনা করার জন্য অথবা বাইরের কাজে ব্যস্ত থাকায় মাকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়, তখন শিশু আশানুরূপ আচরণ না করলে তিনি বিভিন্ন ধরনের মানসিক উত্তেজনায় ভোগেন। বিশেষভাবে খাওয়া, পোশাক পরা অথবা মলমূত্র ত্যাগ ইত্যাদি কাজে শিশু যদি অতিরিক্ত সময় ব্যয় করে, তার মা ধৈর্য হারিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন। নতুন ভাই বোনের জন্ম। পরিবারে নতুন একটি শিশুর আবির্ভাবে অন্য শিশুটি অর্থাৎ পূর্ববর্তী সন্তান নিজেকে বঞ্চিত ও অবহেলিত মনে করে। এর ফলে সে তুচ্ছকরণে হইচই করে কেঁদে কেটে সবাকে ব্যতিব্যস্ত করে তোলে। আবার অনেক সময় শিশুর আগের বয়সের মতো আচরণ করে। এ জাতীয় সব আচরণে পরিবারের পক্ষে বিপর্যয় স্বরূপ। বড় ভাই বোনদের সাথে সম্পর্ক। অনেক সময় পরিবারের ছোট সন্তান অন্যান্য বড় ভাই বোনদের কাছে শান্তি ভঙ্গকারী বিবেচিত হয়। যেমন একটি শিশুর বড় ভাই বোন মনে করে যে তারা যখন ঘুমাবে সে অবশ্যই শান্ত থাকবে। আবার মায়ের যত্ন ও পরিচর্যা অধিকন্তু মনোযোগ ছোট ভাই বোনের অংশীদারিত্ব তারা সুনজরে দেখে না। পরিবারের কোনো কোনো সদস্যকে পছন্দ করা। 1 বছর পূর্ণ হওয়ার আগেই অনেক শিশু মা অথবা বড় বোন যারা সাধারণত তাদের যত্ন করে তাদের মধ্যে একজনকে বিশেষভাবে পছন্দ করে। পরিবারের অন্যান্য আত্মীয় স্বজন এরকম পক্ষপাতমূলক মনোভাবে ক্ষুব্ধ হয় এবং সেই অসন্তুষ্টি শিশুকে বুঝতে দেয়। এর ফলে শিশুর পক্ষপাতিত্ব আরও বেড়ে যায় ও পরিবারের অন্যান্যদের প্রতি বিরুদ্ধাচরণের প্রবণতা বৃদ্ধি পায়। ব্যক্তিত্বের উন্মেষ। ব্যক্তিত্ব স্ফুরণের সম্ভাবনা জন্মের পরেই দেখা যায়। টমাস ও সহ গবেষকবৃন্দ বিশেষভাবে উল্লেখ করেছেন যে মেজাজ বা টেম্পারামেন্ট ও পারিপার্শ্বিকতার সমন্বয়ে শিশুর ব্যক্তিত্ব গড়ে ওঠে। কারণ এ সময় ব্যক্তিত্বের যে ভিত্তি রচিত হয় ভবিষ্যতে সেই অনুযায়ী ব্যক্তিত্ব গুণাবলীর পরিপূর্ণতা লাভ করে। যে কোনো দুটি শিশুর শারীরিক, মানসিক অথবা অভিজ্ঞতা ভিন্ন ভিন্ন হওয়ায় দুজন পূর্ণবয়স্ক ব্যক্তির ব্যক্তিত্ব যে এরকম হবে এমন আশা করা যাবে না। মনোবিজ্ঞানীরা প্রাক শৈশবকালকে ব্যক্তিত্ব গুণাবলী উন্মেষের জন্য একটি সংকটময় অধ্যায় হিসেবে চিহ্নিত করেছেন। তাদের মতে একজন পূর্ণবয়স্ক ব্যক্তির ব্যক্তিত্ব কাঠামো প্রাক শৈশব বয়সে সূচিত হয় বলে ব্যক্তিত্ব বিকাশের ধারায় এ সময়টি একটি সংকটময় বয়স হিসেবে স্বীকৃত।
বিভিন্ন গবেষণায় এরকম ধারণা সমর্থিত হয়েছে। প্রথমত, গৃহে শিশুর প্রতি অবহেলা প্রদর্শন অথবা প্রতিষ্ঠান বা অনাথ আশ্রমে প্রতিপালিত সন্তানের জীবনে স্নেহ ভালোবাসার অভাবে ফলাফল নির্ণয় করা। একাধিক সমীক্ষায় দেখা গিয়েছে যে স্নেহ ভালোবাসার অভাবে পরবর্তী জীবনে ব্যক্তিত্বের পরিবর্তন অবশ্যম্ভাবী। দ্বিতীয়ত, শিশুদের পরিবেশ সম্পূর্ণভাবে গৃহে সীমাবদ্ধ থাকায় মা শিশুর নিত্য সহচর। মায়ের প্রকৃতি ও শিশুর সাথে বিরাজমান সম্পর্ক শিশুর ব্যক্তিত্বের উপর গভীরভাবে প্রভাব বিস্তার করে। তৃতীয়ত, কোনো গুণ যখন শিশু দ্রুত অর্জন করে তখন পারিপার্শ্বিক বিশৃঙ্খলার কারণে ব্যক্তিত্বের বিকাশ যে ক্ষতিগ্রস্ত হয়, অনেক গবেষণায় তাও প্রমাণিত হয়েছে। উদাহরণস্বরূপ, শিশু যখন স্বনির্ভরতা অর্জন করতে শিখছে, ঠিক সে সময়টিতে মা বাবা অতিরিক্ত সাহায্য করলে বা প্রশ্রয়দান করলে শিশুর জন্য বিষয়টি খুব ক্ষতিকর হয়ে পড়ে। এটি বলেছে স্টোন ও চার্চ 1973 সালে। চতুর্থত, 1 বছর বয়স থেকেই ছেলে ও মেয়ের ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়। বংশগত কারণে যে এরকম পার্থক্য সূচিত হয় তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি। ছেলে ও মেয়ে সম্পর্কে সামাজিক প্রত্যাশার পার্থক্য হেতু যে দুই জাতীয় শিশুর ব্যক্তিত্বে পার্থক্য সূচিত হয় সে সম্পর্কে অনেক গবেষণাভিত্তিক প্রমাণ রয়েছে। সময় অতিবাহিত হওয়ার সাথে সাথে ছেলে ও মেয়েদের মধ্যে পার্থক্য মেনে চলার পারিপার্শ্বিক চাপের পরিমাণ বৃদ্ধি পাওয়ার 2 বছর বয়সে লিঙ্গ নির্ধারিত আচরণ বৈশিষ্ট্যের ধারা অব্যাহত থাকে। পঞ্চমত, জন্মগত ব্যক্তিত্ব গুণাবলীর স্থিতিশীলতা সম্পর্কে কয়েক বছরব্যাপী বৈজ্ঞানিক পর্যালোচনা করে দেখা গিয়েছে যে জীবনের সূচনায় ব্যক্তিত্বের যে ছাদ প্রতিষ্ঠিত হয় শিশু বড় হলেও তা মোটামুটি অপরিবর্তনীয় থাকে। এ সম্পর্কে টমাস ও সহ গবেষকেরা বলেছেন যে বড় হওয়ার সাথে সাথে পারিপার্শ্বিক ঘটনা গুণাবলীর তীব্রতা বৃদ্ধি অথবা দুর্বল করে দিতে পারে। অন্যভাবে বলা যায় যে শিশুর প্রতিক্রিয়া ও আচরণ সংশোধিত হতে পারে খুব অল্প বয়সে। যেসব শিশু লাজুক ও মুখচোরা স্বভাবের অধিকারী তারা এরকম বৈশিষ্ট্য বজায় রাখার উপযুক্ত পরিবেশ সব সময় কামনা করবে। একই সাথে যেসব পরিবেশ সহজভাবে প্রতিক্রিয়া করতে পারবে না বা আত্মসচেতনতার প্রয়োজন হবে মনে করে তা এড়িয়ে চলে। পরিণতি হিসেবে বয়স বেড়ে গেলেও লজ্জার মাত্রা হ্রাস পাওয়ার পরিবর্তে আরও বৃদ্ধি পায়। ব্যক্তিত্বের মূল বিষয়টি হচ্ছে আত্মধারণা। সেটি সবসময় একরকম থাকে। শিশু যত বড় হতে থাকে আত্মধারণার পরিবর্তন খুব কঠিন হয়ে ওঠে। সে সময় কোনো গুণাবলীর পরিবর্তন সামগ্রিক ব্যক্তিত্বের ভারসাম্য নষ্ট করে দেয়। সেই কারণে শিশুর প্রাথমিক জীবনের অভিজ্ঞতাসমূহ ব্যক্তিত্ব গড়ে তোলার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচিত হয়। যাই হোক, আমরা আজকে এ পর্যন্তই থামছি, কারণ আমরা পরবর্তী পর্যায়ে দেখব যে প্রাক শৈশবকালীন শিশুর বিপত্তি কীরকম হয়, কী ধরনের বিপত্তি আছে, শিশুর মৃত্যু কেন হয়, দোলনার মধ্যে মৃত্যু কেন হয়, রোগ কীরকম, দুর্ঘটনা বা পুষ্টিহীনতা বা দেরিতে কথা বলার বিপত্তি বা মানসিক বিপত্তি কীরকম হয়, তার ঘুমের অভ্যাস বা আবেগজনিত বিপত্তি, স্নেহ ভালোবাসার অভাবে কী হয়, তার সামাজিক আচরণ সংক্রান্ত সমস্যা কী হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। আজকে আমাদের এই পর্যন্তই থাকলো যে আসলে একটা শিশুর ব্যক্তিত্বের উন্মেষ কীভাবে ঘটে, অতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য ভালোবাসা ও শুভকামনা জানাচ্ছি। সবাই নিরাপদ থাকেন, সুস্থ থাকেন।